কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। It's a historical Labour constituency. I still think the Conservatives will win overall. I guess of Brexit coming up, and I think it's important. I think it's a big challenge for everybody and every government in today's age. অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশি সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা। লেবারের যে ইমিগ্রেশন পলিসি বা বিজনেস পলিসি এগুলা আমাদের এশিয়ানদের ফেভারে। ইমিগ্রেশনতে একটা টেকসই মজবুত নীতি প্রয়োজন যাতে অভিবাসীরা আকৃষ্ট হয়। দেখছিলেন সময়ের প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রোজায় রাজধানীর যানজট পরিস্থিতি চরমে। অসহায় নগরবাসী একের পর এক প্রকল্প হাতে নেওয়ার মধ্যে সীমাবদ্ধ যানজট সমস্যার সমাধান। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজারের আদালতে বেগম জিয়ার হাজিরা। সময় মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ 15 জুন। বিনা নোটিশে রাজউকের উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মওদুদ আহমদের রিট। গুলশানের বাড়ি সিলগালা। বরিশালে হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতক 3 দিন পর উদ্ধার। এক দম্পতি সহ 3 জন গ্রেফতার। এবং ঈদে যাত্রী সেবা নির্বিঘ্ন করতে চলছে রেলের কোচ মেরামত ও সংস্কারের কাজ। যাত্রীর বাড়তি চাপ কমাতে যোগ হচ্ছে 85টি বগি। কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ব্রিটেনে আগাম নির্বাচনের ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় সকাল 7টা অর্থাৎ বাংলাদেশ সময় দুপুর 12টা থেকে ভোট কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়। চলবে স্থানীয় সময় রাত 10টা পর্যন্ত। নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে প্রধানমন্ত্রী কনজারভেটিভ পার্টির থেরেসা মে এবং লেবার পার্টির নেতা জেরেমি করবিনের মধ্যে। আজকের নির্বাচনে প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সকাল হতেই লন্ডন সহ ব্রিটেনের বিভিন্ন ভোট কেন্দ্রে জড়ো হতে থাকেন ভোটাররা। ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এই 4টি রাজ্যের 4,58,00,000 ভোটার আজ তাদের প্রতিনিধি বেছে নেবেন। নির্বাচনে 67% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে সবশেষ জরিপে উঠে এসেছে। ম্যানচেস্টার ও লন্ডনে সন্ত্রাসী হামলার কারণে এবারে নির্বাচনে গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করছে নিরাপত্তা ইস্যুটি। আর নির্বাচনকে ঘিরেও নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। Labour constituency. And overall? I still think the Conservatives will win overall. I think it's a big challenge for everybody and every government in today's age, but I think one that is accepting of lots of different cultures. এবারে নির্বাচনে প্রধান 4 জন প্রার্থী হলেন কট্টরপন্থী কনজারভেটিভ পার্টির থেরেসা মে, লেবার পার্টির জেরেমি করবিন, স্কটিশ জাতীয়তাবাদী পার্টির নিকোলা স্টার্জন এবং ব্রেক্সিট বিরোধী মধ্যপন্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির টিম ফ্যারন। তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে মে এবং করবিনের মধ্যে। জনপ্রিয়তা যাচাইয়ের জরিপগুলো অনুসারে শুরুতে থেরেসা মে এগিয়ে থাকলেও দিন দিন এই ব্যবধান কমতে থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে। নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে কোনো প্রার্থীকে পার্লামেন্টের 650টি আসনের মধ্যে কমপক্ষে 226 আসনে জয়ী হতে হবে, অন্যথায় জোট সরকার গঠন করতে হবে। 3 মাসের ব্যবধানে ব্রিটেনে 3 দফা সন্ত্রাসী হামলায় নিরাপত্তা ইস্যুতে বিপাকে আছেন প্রধানমন্ত্রী মে। এছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন 20,000 পুলিশ কর্মকর্তাকে ছাঁটাই করায় তিনি সমালোচনার মুখে পড়েন। অন্যদিকে সন্ত্রাস বিরোধী আইনের বিরুদ্ধে ভোট দেয়া সহ ধনীদের ওপর 5% কর বাড়ানোর প্রতিশ্রুতি দেয় সমালোচিত হন করবিন। এবারে নির্বাচনে নির্ধারিত হবে ব্রিটেনের সঙ্গে বিভিন্ন দেশের কূটনৈতিক সম্পর্ক, সীমান্ত, বাণিজ্য ও শুল্ক ব্যবস্থাপনা কেমন হবে। ব্রিটেনের সাধারণ নির্বাচন 2020 সালে হওয়ার কথা থাকলেও ব্রেক্সিট প্রক্রিয়ায় নিজেদের অবস্থান শক্তিশালী ও শাসন ক্ষমতা আরও দৃঢ় করতে 2 মাস আগেই আগাম নির্বাচনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী থেরেসা মে। 1974 সালের পর এটাই ব্রিটেনের প্রথম আগাম নির্বাচন।
সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। এদিকে ব্রেক্সিট ইস্যুকে কেন্দ্র করে ব্রিটেনের নির্বাচন হলেও এবার অভিবাসন ইস্যুটি বেশ গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ব্রিটেনে ঘন ঘন অভিবাসন নীতিমালা পরিবর্তন হওয়ায় অভিবাসীরা সবসময় আতঙ্কের মধ্যে থাকেন। তাই এবারের নির্বাচনে কট্টরপন্থী কনজারভেটিভ বা উদারপন্থী লেবার যে দলই ক্ষমতায় আসুক না কেন অভিবাসীদের নিয়ে দীর্ঘমেয়াদী সুষ্ঠু পরিকল্পনা থাকা প্রয়োজন বলে মনে করছেন বিশ্লেষকরা। তানভীর হাসানের ক্যামেরায় আরো জানাচ্ছেন লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের লোকদের কাছে ব্রিটেন স্বপ্নের দেশ। বৈধ অবৈধ নানা উপায়ে ব্রিটেনে অভিবাসীদের সংখ্যা দিন দিন বাড়ছে। কনজারভেটিভের কঠোর অভিবাসন নীতি কিংবা লেবারের অভিবাসন বান্ধব নীতি কোনোটাই দীর্ঘমেয়াদী নয়, পরিবর্তিত হয় বারবার, আর এতে প্রতিনিয়ত অনিশ্চয়তায় থাকতে হয় অভিবাসীদের। দীর্ঘমেয়াদী কোনো অভিবাসী পরিকল্পনা তারা করে না। ক্রমাগত ইমিগ্রেশন নীতি এবং নানা নিয়ম নীতি পরিবর্তনের কারণে আমরা অভিবাসীরা সবসময় একটি সমস্যার মধ্যে থাকি। তবে নির্বাচনে অভিবাসীদের বিষয়ে যে দল ইতিবাচক মনোভাব সৃষ্টি করবে তাদের দিকেই অভিবাসীরা ভোট বেশি দিবে বলে ধারণা করা হচ্ছে। লেবারের যে ইমিগ্রেশন পলিসি বা বিজনেস পলিসি এগুলা আমাদের এশিয়ানদের ফেভারে কিছুটা হলেও ছিল, কিন্তু কনজারভেটিভ সরকারের কঠোর ইমিগ্রেশন নীতিতে এশিয়ান সহ এথনিক মাইনরিটি বিভিন্ন অসুবিধার সম্মুখীন হয়েছে অতীতে। যে দলেই ক্ষমতা আসুক না কেন গুরুত্বের সাথে দীর্ঘমেয়াদী অভিবাসী নীতি প্রণয়নের মাধ্যমে ব্রিটেনের উন্নয়নে অভিবাসীদের আরো সম্পৃক্ত করা প্রয়োজন বলে মনে করছেন ইমিগ্রেশন বিশেষজ্ঞরা। ইমিগ্রেশনতে একটা টেকসই মজবুত নীতি প্রয়োজন, যাতে অভিবাসীরা আকৃষ্ট হয় এবং তারা তাদের কঠোর পরিশ্রম দিয়ে ব্রিটেনের অর্থনীতিতে অবদান রাখে এবং ব্রিটেনের অর্থনৈতিকভাবে আরো স্ট্রং হয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই নির্বাচনে ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি সহ কমনওয়েলথভুক্ত দেশের নাগরিকরা ভোট দিতে পারবেন। প্রতিটি নির্বাচনে অভিবাসীরা অন্যতম মূল ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সরকার পরিবর্তনের সাথে সাথে পরিবর্তিত হয় অভিবাসীদের ভাগ্য। তারা সংশয়ে থাকেন নতুন কি ধরনের নীতিমালা আসতে যাচ্ছে এই সরকার পরিবর্তনের পরপরেই। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। দর্শক, এই মুহূর্তে লন্ডনের টাওয়ার হ্যামলেটে আছেন আমাদের লন্ডন প্রতিনিধি শোয়েব কবির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শোয়েব, রাজু, আপনি ঠিক যেমনটা বলছিলেন, কিন্তু লন্ডন সময় সকাল 7টা থেকে ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। এবারে নির্বাচন ব্রেক্সিট ইস্যুকে সামনে নিয়ে এলো বেশ কিছু ইস্যু এবার ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে নিরাপত্তা ইস্যুটি কিন্তু মূল ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। আপনাকে ঠিক যেমনটি বলা প্রয়োজন, কিন্তু এবারে নির্বাচনে 48 মিলিয়ন ভোটার ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করেছেন, যেটি কিন্তু ব্রেক্সিট ইস্যুতে প্রায় 46 মিলিয়ন ছিল। আর যেসব বিষয়গুলো মাথায় রাখবে বা ভোটাররা, সেটি হলো ইউরোপীয় ইউনিয়নের সাথে যুক্তরাজ্যের সম্পর্ক, পাশাপাশি অভিবাসন, জাতীয় ক্ষেত্রে সমাজভিত্তিক অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে ব্রিটিশদের যে ভূমিকা পালনের সক্ষমতা, বিষয়গুলো মাথায় রেখে কিন্তু আজকে ভোটাররা ভোট দিবেন। এবং এবারে কিন্তু ভোটে কিন্তু নতুন ভোটারদের সংখ্যা সবচেয়ে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। তাদের সংখ্যা হলো 3 মিলিয়ন এবং তারা কিন্তু অন্যতম একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে বলে মনে করছেন। আর বরাবর মতো এবারও সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে নানা ধরনের জরিপ বিশ্লেষণ এবং জনমত হলেও ফলাফল যাই বলুক না কেন, মানে মূলধারার যেসব ভোটাররা রয়েছেন, ব্রিটিশ ভোটার রয়েছেন, তারাই কিন্তু এই 71.7% এবং তারাই নির্বাচন করবেন যে তাদের আগামী দিনের রাষ্ট্রপ্রধান কে হবেন এবং কে যাবেন 10 নম্বর ডাউনিং স্ট্রিটে। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যে গত বছরের যে গবেষণা ছিল, সেখানে কিন্তু 2010 সালের পূর্বে আপনার ভোট কেন্দ্রগুলিতে শ্বেতাঙ্গ, মানে যারা ব্রিটিশ আছে তাদের উপস্থিতি হার একেবারে কম ছিল। তারা 2010 সালের পূর্বে মাত্র 50% যেত এবং 2010 এবং 2015 পরে উপস্থিতির হার বেড়ে দাঁড়ায় 98%। আর যারা বাংলাদেশি, ইন্ডিয়ান সহ পাকিস্তানি যারা অভিবাসী রয়েছেন, তারা কিন্তু সব সময় কিন্তু অভিবাসন বান্ধব দল হিসেবে লেবার আছে তাদেরকে ভোট দিত। বাট 2010 সালের পর থেকে কিন্তু এই ভোটের হার কিন্তু কমতে থাকে। এইসব অভিবাসী কিন্তু অনেকে কনজারভেটিভের দিকে ঝুঁকে পড়ে।
আর আপনাকে যেমনটি বলা প্রয়োজন, আমি এখন দাঁড়িয়ে আছি পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটসের বেথনাঙ্গিন অ্যান্ড বো আসনের একটি ভোট কেন্দ্র, যেখানে প্রার্থী হয়েছেন প্রথম ব্রিটিশ বাংলাদেশি এমপি রোশনারা আলী, এবং তার সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন আরেক প্রার্থী, বাংলাদেশি বংশোদ্ভূত আরেক প্রার্থী আজমল মাসুদ। ধারণা করা হচ্ছে এই দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়া হবে, এবং এই নির্বাচনকে ঘিরে প্রায় আমরা যেমনটি বাংলাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনা আমরা বিরাজ করি, সে ধরনের কিন্তু উৎসাহ উদ্দীপনা কিন্তু বাংলাদেশের মতো নয়। এখানে একেবারেই সকাল 7টা থেকে আমরা যেটি লক্ষ্য করেছি, বাংলাদেশি ভোটারদের উপস্থিতি একেবারেই নেই বললে চলে। এবং আরেকটি যেটি বিষয় আপনাকে বলে রাখা প্রয়োজন, এই ব্রিটেনে নির্বাচনের দিন কিন্তু বাংলাদেশের মতো কোনো ছুটি নেই, সবাই কিন্তু ভোট দিয়ে কাজে যায় এবং কাজ থেকে ফিরে এসে ভোট দেয়। তো এ ছিল আমার মতন সর্বশেষ আপডেট। রাজু, ব্রিটেনের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেই ভোট গ্রহণের খবর জানাচ্ছিলেন টাওয়ার হ্যামলেট থেকে সহকর্মী শোয়েব কবির। দুপুরের সময় আরো থাকছে চরম পানি সংকটে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের বাসিন্দারা, গভীর নলকূপ বসিয়েও মিলছে না পানি। এখনই নিরাপদ ও টেকসই উৎস নিশ্চিতের পরামর্শ বিশেষজ্ঞদের। কোনো কিছুতেই নিয়ন্ত্রণ করা যাচ্ছে না ঢাকার যানজট। বিশেষ করে রমজান মাসে যানজটে অতিষ্ঠ হয়ে উঠেছেন নগরবাসী। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার সড়কগুলোতে লোক দেখানো উন্নয়নে যানজট তো কমছেই না, বরং যানজট কমানোর উপায়গুলো সংকুচিত হচ্ছে। আর ট্রাফিক বিভাগ বলছে, রাস্তায় কয়েক গুণ বেশি গাড়ি চলার কারণে কোনোভাবেই তারা তা নিয়ন্ত্রণ করতে পারছেন না। মাহমুদ রাকিবের রিপোর্ট। গাড়ির জন্য অপেক্ষা, কাঙ্ক্ষিত গাড়ি আসতেই তাতে হুড়মুড় করে ওঠার চেষ্টা অফিসগামী ও ঘর ফেরত যাত্রীদের। কে কার আগে উঠতে পারেন যেন তারই পাল্লা চলছে। রমজানে রাজধানীর রাস্তার এমন চিত্র এখন প্রতিদিনকার। ভুক্তভোগী যাত্রীদের অভিযোগ, একে তো ভয়াবহ গরম ও রোজা, তার উপরে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেও গন্তব্যে যাওয়ার গাড়ি না পেয়ে তাদের জীবন ওষ্ঠাগত। প্রায় তো যুদ্ধের মতো করতে হয়। পুরুষ তো আমরা পাচ্ছিস না, মহিলারা কিভাবে পারবে? আপনি এখন দেখেন এখানে যে গাড়িগুলো, একটা গাড়ি উঠে যাচ্ছে না, ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকতে হয়। প্রায় 40 মিনিট দাঁড়িয়ে আছে, গাড়ি পাচ্ছি না। মহিলাদের তো আরো বেশি সমস্যা হচ্ছে, পুরুষেরা ঝুলে ঝুলে যেতে পারে, কিন্তু আমরা তো লাফ দিয়ে গাড়িতে উঠতে পারি না। বহু কষ্টে গাড়িতে উঠলেও যানজটের কারণে যাত্রীদের সঠিক সময়ে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছার কোনো উপায় নেই। বিশেষ করে রোজা রেখে সকালে অফিসগামী ও বিকেলে ঘর ফেরত যাত্রীদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হয় বলে অভিযোগ তাদের। এই যে দেখেন জ্যামের ভিতরে পড়ে আছি, আবার আসার সময় আবার জ্যামের ভিতরে পড়বো, তো এই ভোগান্তিটা অলওয়েজ হচ্ছে আর কি। অফিসে লেট হচ্ছে, সময়ের সমস্যাটাই তো বড় সমস্যা, অনেক সময় নষ্ট হচ্ছে, গরম, জ্যাম, তারপর রোজা, বুঝতেছেনই তো। জানি না কতদিন চলবে আর কি, আল্লাহ এর থেকে আমাদেরকে রক্ষা করবে একমাত্র আল্লাহ জানেন আর কি, আর সরকার জানেন। এই গরমে বিশেষ করে রোজা রেখে তো অসহনীয় মানে সহ্য করার মতন আর কি। বিশ্লেষকরা বলছেন, ঢাকায় পিক আওয়ারের যানজট নিরসনের জন্য 2005 সালে যে কৌশলগত পরিকল্পনায় এসটিপি হাতে নেওয়া হয়েছিল, এখন পর্যন্ত তার একটিও বাস্তবায়ন না হওয়ায় দিন দিন ভোগান্তি বাড়ছে। পিক আওয়ারের সমাধান দেওয়ার জন্য গণপরিবহন এসটিপিতে যেগুলি ছিল গণপরিবহন ভিত্তিক, একটাও এখন পর্যন্ত বাস্তবায়ন হয়নি, বরঞ্চ 7টা ফ্লাইওভার করে যেই সব জায়গায় গণপরিবহনের ব্যবস্থাপনা ছিল সেখানে একটা সাংঘর্ষিক অবস্থা তৈরি করে ফেলাতেই আজকে আমাদেরকে রিভাইজ এসটিপি করা হচ্ছে। এখন যদি ওইসব করিডোরে আমরা গণপরিবহন ভিত্তিক কোনো উন্নত সংস্করণ চালাতেও চাই, ওই এলাকাগুলিতে আমরা পারবো না। ট্রাফিক বিভাগ বলছে, পিক আওয়ারের যানজট কমাতে হলে কারিগরি সহায়তার পাশাপাশি এই বিভাগে জনবল বাড়াতে হবে। ঢাকায় মোটরাইজড এবং নন মোটরাইজড ভেহিকেল একসাথে চলে, আমাদের ঢাকায় গাড়ির সংখ্যা অনেক বেশি। সবকিছু মিলিয়ে আসলে আমাদের এই যে ইঞ্জিনিয়ারিং যে ফ্যাসিলিটিস, এই ফ্যাসিলিটিসটাকে বাড়াতে হবে এবং পাশাপাশি আমাদের এনফোর্স বৃদ্ধি করতে হবে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, কোটি কোটি টাকার প্রকল্প আর সংশোধিত প্রকল্পের মধ্যে আটকে আছে রাজধানীর যানজট নিরসনের কাজ। অথচ বাংলাদেশ বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী শুধুমাত্র এই যানজটের কারণেই প্রতি বছর দেশের আর্থিক ক্ষতি হচ্ছে প্রায় 98,000 কোটি টাকা। তাই লোক দেখানো এসব প্রকল্প আর তা পাল্লা দিয়ে খরচ না করে ঢাকার যানজট নিরসনে টেকসই পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, ঢাকা। দর্শক, রাজধানীর যানজট পরিস্থিতির খবর জানাতে এই মুহূর্তে কারওয়ান বাজার এলাকায় আছেন রিপোর্টার আজহার লিমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন।
রাজু, সহকর্মী রাকিব নগরীর যানজটের যে পিক আওয়ার অর্থাৎ অফিসের সময় এবং অফিস থেকে ফেরার সময়ের যানজটের যে কথা জানাচ্ছিলেন, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 2টা বেজে 15 মিনিট, অর্থাৎ 2টার বেশি এই সময় কিন্তু রাজধানীতে অফ পিক আওয়ার চলছে, যেই কারণে এখন কিন্তু আসলে রাজধানীর রাস্তাগুলো নির্বিঘ্ন থাকা উচিত এবং এক ধরনের ফাঁকা থাকা উচিত। কিন্তু আপনি দেখতে পাচ্ছেন আমি আপনার সাথে সংযুক্ত হয়েছি রাজধানীর কারওয়ান বাজারের পার্শ্ববর্তী সার্ফওয়ারা থেকে। এখানের যে চারদিকে 4টি রাস্তা, এই চারদিকের প্রায় 8টি রাস্তাতেই কিন্তু থেকে থেকে জ্যামের সৃষ্টি হচ্ছে এবং প্রতিটি সিগন্যালে নির্দিষ্ট সময়ের থেকে বা যতটা সময় লাগা দরকার তার থেকে কিন্তু বেশি সময় কিন্তু লাগছে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে পান্থপথের এই রাস্তাটি প্রায় 5 থেকে 10 মিনিট বা তার থেকেও বেশি সময় পর্যন্ত দীর্ঘ যানজটের লাইন। এবং এই যানজটের জন্য কিন্তু আসলে নগরবাসীর যে প্রত্যাশা বা এই নগরবাসীর যে ভোগান্তি, একদিকে যেমন রোজা, তার সাথে গরম এবং তার সাথে কিন্তু এই যানজটের যে বিপর্যস্ত জীবন, নগরবাসীর কিন্তু আসলে অভিযোগের কিন্তু আসলে সীমাহীন অভিযোগ রয়েছে, অনেক অভিযোগ রয়েছে। তারা এই সরকারের বা যানজট নিরসনে নানা পদক্ষেপের কিন্তু অসন্তুষ্টির কথা জানাচ্ছিলেন। আপনাকে যদি একটু বলি, এই যানজটের যে কারণগুলো রয়েছে, আসলে এই রাজধানীর বিভিন্ন যে উন্নয়ন প্রকল্প, আমি যদি এর বাইরের কয়েকটি জায়গার কথা বলি আপনাকে, রাজধানীর মালিবাগ, মৌচাক কিংবা রামপুরায় যে ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, এছাড়া যদি মিরপুরের কথা বলি, সেখানেও কিন্তু এই নির্মাণ কাজের জন্য যানজটের সৃষ্টি হচ্ছে। এবং এই শহরে প্রায় 1.5 কোটি মানুষের এই মেগা সিটিতে কিন্তু যে পরিমাণ রাস্তা থাকা দরকার সে পরিমাণ রাস্তা নেই। আসলে আপনাকে একটু জানিয়ে রাখতে চাই যে প্রতিটি শহরের জন্য কমপক্ষে 25% রাস্তার দরকার থাকলেও এই ঢাকায় রয়েছে মাত্র 8% রাস্তা। এবং আপনাকে একটু বলে রাখতে চাই যে বিভিন্ন মেগা সিটিতে আসলে 3 ধরনের, বিশেষ করে সড়ক পথে এবং উড়াল পথে এবং আসলে পাতাল পথে বিভিন্ন ধরনের রাস্তা থাকলেও ঢাকায় কিন্তু শুধুমাত্র এক ধরনের সড়ক ব্যবস্থা রয়েছে। এছাড়া আরও যেটি রয়েছে, বিশেষজ্ঞরা অভিযোগ করেছেন বা বিশেষজ্ঞরা বলেছেন যে রাজধানীতে প্রায় 30টি সহযোগী সংস্থা রয়েছে, উন্নয়ন সংস্থা রয়েছে যারা যানজট নিরসনে কাজ করে, এদের মধ্যেও কিন্তু সমন্বয়ের অভাব রয়েছে। এই ছিল রাজধানীর সার্কফোয়ারা থেকে আমার কাছে সর্বশেষ। রাজু। দর্শক, রাজধানীর যানজট পরিস্থিতির খবর জানাচ্ছিলেন কারওয়ান বাজার এলাকা থেকে আমাদের সহকর্মী রাশেদ লিমন। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থনের পরবর্তী তারিখ আগামী 15 জুন নির্ধারণ করেছেন বকশীবাজারের বিশেষ জজ আদালত। আর এর আগে সকাল 11:30টায় জিয়া চ্যারিটেবল ট্রাস্ট এবং জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় আত্মপক্ষ সমর্থন করে বক্তব্য আদালতে যান বেগম জিয়া। কার্যক্রমের শুরুতেই ফের তারিখ ধার্য করতে সময় আবেদন করেন বেগম জিয়ার আইনজীবী। পরে 15 জুন পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত। এদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার দুদকের 5 সাক্ষীকে পুনরায় জেরা করতে বেগম খালেদা জিয়ার আইনজীবীদের করা আবেদন খারিজ করে দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে 2 পক্ষের আইনজীবীদের যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয়। বিনা নোটিশে বাড়ি থেকে উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেছেন বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ। সকালে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিটটি করেন তিনি। দুপুরে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত এই আবেদনের শুনানির কথা রয়েছে। জাল দলিলে বাড়িটি দখল করে রাখায় অভিযোগ প্রমাণ হওয়ায় গত 4 জুন বাড়িটি ছাড়ার রায় দেন সর্বোচ্চ আদালত। আদালতের আদেশের প্রেক্ষিতে গতকাল দুপুরে গুলশান 2-এর 1 বিঘা 13 কাঠা জমির ওপর গড়ে তোলা বাড়িটি দখলে নেয় রাজউক। প্রায় 4 দশক ধরে বাড়িটিতে বসবাস করছিলেন বিএনপি নেতা মওদুদ আহমদ। এদিকে মওদুদ আহমদের গুলশান 2 নম্বরের বাড়িটি সিলগালা করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজউক। প্রায় 14 ঘন্টার দখল অভিযান শেষে গত রাত 2টার পর বাড়িটি সিলগালা করা হয়। গম বা আটার বাজার মূল্য হিসেব করে দেশে এবছর জনপ্রতি সর্বনিম্ন 65 টাকা ফিতরা নির্ধারণ করা হয়েছে। আজ ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে ফিতরা নির্ধারণী সভায় এই সিদ্ধান্ত হয়। 1650 গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা জবের মধ্যে যে কোনো একটি পণ্যের
3300 গ্রামের বাজার মূল্য অনুযায়ী ইসলামী শরিয়া মোতাবেক ফিতরা নির্ধারণ করা হয়। সভা থেকে এবছর সর্বনিম্ন 65 টাকা থেকে 1980 টাকা ফিতরা নির্ধারণ করা হয়। নিজ নিজ সামর্থ্য অনুযায়ী যে কোনো একটি পণ্য বা সমমূল্য দিয়ে ফিতরা আদায় করা সামর্থ্যবান মুসলিমের জন্য ওয়াজিব। ঈদুল ফিতরের নামাজের আগেই সামর্থ্যবানদের এই ফিতরা আদায় করতে হয়। দেখছেন দুপুরের সময়। দুরন্ত বাইসাইকেল, উড়ে চলো দুরন্ত গতিতে। বাজেটে ঘোষিত ব্যাংক গ্রাহকদের গচ্ছিত টাকা থেকে আবগারি শুল্ক প্রত্যাহার করার দাবি জানিয়েছেন বেশ কয়েকজন সংসদ সদস্য। সকালে সংসদ অধিবেশনে বাজেট পরবর্তী প্রশ্নোত্তর পর্বের 7ম দিনের আলোচনায় প্রায় সব সংসদ সদস্যই এই দাবি জানান। এ সময় তারা দাবি করেন, ব্যাংকে 1 লাখের বেশি টাকা গচ্ছিত রাখলেই তা থেকে আবগারি শুল্ক কাটা হলে সাধারণ মানুষের জন্য তা বোঝা হয়ে উঠতে পারে। এজন্য বাজেট চূড়ান্তভাবে পাশের আগেই এই সিদ্ধান্ত থেকে অর্থমন্ত্রীকে সরে আসার আহ্বান জানিয়েছেন সংসদ সদস্যরা। তবে আকার নিয়ে বিএনপি প্রশ্ন তুললেও সংসদ সদস্যরা অর্থমন্ত্রীকে সব ধরনের সহযোগিতা করে এ বাজেট বাস্তবায়নে সহায়তা করার আশ্বাস দেন। তবে দুর্নীতি না কমানো গেলে বাজেট বাস্তবায়ন অসম্ভব হবে বলেও প্রশ্নোত্তর পর্বে মত দেন অনেক সংসদ সদস্য। আগামী রোববার পর্যন্ত সংসদ অধিবেশন মুলতবি করা হয়েছে। ঈদে ঘরমুখো মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছে দিতে চলছে রেলের কোচ মেরামত ও সংস্কারের কাজ। যাত্রী চাপ কমাতে সৈয়দপুরে অতিরিক্ত 85টি কোচ সংস্কারের কাজ চলছে জোরে সোরে। ঈদের ছুটির আগেই সব কাজ শেষ করে কোচগুলো সংশ্লিষ্ট দপ্তরকে হস্তান্তর করা হবে। নীলফামারী থেকে সাকির হোসেন বাদলের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ঈদকে সামনে রেখে সৈয়দপুরে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রেলওয়ে কারখানায় চলছে কাজের ধুম। প্রতিটি শপে সংস্কার হচ্ছে বাতিল ও নষ্ট হয়ে যাওয়া রেলের কোচ ও বগি। প্রয়োজনের তুলনায় লোকবল অর্ধেকের কম থাকায় কাজের চাপ বেড়েছে দ্বিগুণ। এরপরও নির্দিষ্ট 8 ঘন্টার বেশি সময় কাজ করছেন শ্রমিকরা। অতিরিক্ত অর্থপ্রাপ্তি এবং ঘরমুখো মানুষের মুখে হাসি ফোটাতে তাই তাদের ফুরসত নেই দম ফেলার। ঈদের উপলক্ষে অনেক গাড়ি দেওয়া লাগবে, এই জন্য আমগাটা টেনশন চলছে। আমরা সবাই মিলে কাজ করতেছি জনগণের সেবা দেওয়ার জন্য। আমরা যান প্রাণ দিয়ে কাজ করতেছি। যেখানে 11টা পর্যন্ত কাজ হতো সেখানে 1টা পর্যন্ত কাজ, এবং ওভার টাইম 1 ঘন্টা জনগণের সুবিধার্থে মানে এই গাড়ি আমরা তাড়াতাড়ি দিচ্ছি আর কি, অতিরিক্ত সময় কাজ করে। যাত্রীদের কাছে দায়বদ্ধতা থেকেই ঈদের ছুটির আগে কোচ সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানালেন সব কর্মকর্তা। ঘরমুখো মানুষগুলোকে যেন ঈদে নিরাপদে বাড়ি পৌঁছায় যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তো ইতিমধ্যে আমাদের প্রায় 45টি গাড়ির কাজ প্রায় শেষ পর্যায়ে, এবং অন্যান্য গাড়িগুলোও ঈদের আগে আমরা আউটটার্ন দিতে পারবো। সৈয়দপুর রেলওয়ে কারখানায় রেলের কোচ ও বগি সংস্কারের জন্য 29টি শপ রয়েছে। সময় সংবাদ, নীলফামারী। রাজস্ব আদায়ে ডিজিটালাইজেশনের ফলে দুর্নীতি ও অব্যবস্থাপনা 70 থেকে 80% কমে আসবে। ঢাকা উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের রাজস্ব ও হিসাব বিভাগের অটোমেশন কার্যক্রম উদ্বোধন করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এ কথা বলেন। সকালে সচিবালয়ে ঢাকা 2 সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের উপস্থিতিতে স্থানীয় সরকার মন্ত্রী এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী বলেন, সামগ্রিক আর্থিক ব্যবস্থা ডিজিটালাইজড করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে স্থানীয় সরকার বিভাগ দেশের 11টি সিটি কর্পোরেশন অটোমেশন চালুর পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে 7টি সিটি কর্পোরেশন এ অটোমেশন চালু করা হবে। আজ ঢাকা দক্ষিণ ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে পাইলটিং ভিত্তিতে এ অটোমেশন চালু করা হয়। পর্যায়ক্রমে সব পৌরসভায়ও এ কার্যক্রম বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে। রাজস্ব আদায়ে অটোমেশন প্রক্রিয়ার ফলে জনগণের ভোগান্তি কমে আসবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার মন্ত্রী। হাসপাতালে চিকিৎসাধীন হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফিকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুর 1:30টার দিকে রাজধানীর গেন্ডারিয়ার আসগর আলী হাসপাতালে যান বিএনপির এই নেতা। এ সময় তিনি শফির শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। বিএনপির মহাসচিবের সঙ্গে বিএনপি নেতা মীর নাসিরও ছিলেন। এ সময় হেফাজতের বিভিন্ন নেতারাও সেখানে ছিলেন। গত 6 জুন শ্বাসকষ্ট সহ বিভিন্ন অসুস্থতার জন্য তাকে আসগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।
এবার ঈদ বাজারে নারী ক্রেতাদের চাহিদার শীর্ষে রয়েছে গাউন। রাজধানীর শপিং মলগুলোতে হিড়িক লেগেছে এ ধরনের পোশাক কেনার। শাড়ি কিংবা সালোয়ার কামিজের চেয়ে এ ধরনের পোশাকই বেশি বিক্রি হচ্ছে বলছেন বিক্রেতারা। দেশের আবহাওয়া উপযোগী না হলেও তরুণীদের মধ্যে কেন এত জনপ্রিয় এই পোশাক, এর উত্তর দেখে আসি পারমিতা হিমা রিপোর্টে। বাঙালি নারীর ঐতিহ্যবাহী পোশাক 12 হাত শাড়ি। মেয়েদের কাজের ধরন বদলানোর সাথে সাথে দৈনন্দিন ব্যবহারে শাড়ির চল যেন কিছুটা কমে গেছে। এর প্রভাব পড়েছে ঈদ বাজারেও। তবে এখনো উৎসব পার্বণ শাড়ি ছাড়া ভাবতেই পারেন না অনেকে, আর এদের মধ্যে প্রবীণদের সংখ্যাই বেশি। প্রত্যেক বছরেই আমি জামদানি কিনি, আমার আম্মার জন্য গিফট করি। এখন আসলে শাড়ি পরাটা আমাদের অকেশনাল ছাড়া একটু কম হয়, আমরা একটু নতুন ডিজাইনের 3 পিস খুঁজি। কয়েক বছর ধরে তরুণীদের মধ্যে বেশ ঝোঁক দেখা যাচ্ছে গাউন নামের এই পোশাকের প্রতি। পাশ্চাত্যের বিয়ের পোশাকের আদলে তৈরি লম্বা এবং ঘেরওয়ালা এ জামাগুলোতে প্রাচ্যের ডিজাইনের মিশেলে বিভিন্ন কাটের জমকালো পোশাকে ভরা রাজধানীর প্রায় সব শপিং মল। ইয়ং মেয়েরা যারা, তারা গাউনটা চাচ্ছে। গাউনের উপরে বেশি চাহিদা আছে, লং ফ্রক, লং গাউন, ফ্লোর টাচ, এগুলো ক্রেতারা এখন চুজ করে। বাংলাদেশের আবহাওয়া উপযোগী না হলেও এখানে কেন এত জনপ্রিয় এই পোশাক? এর পেছনে হিন্দি সিরিয়াল, বলিউডের প্রভাব আর অন্যকে অনুকরণের হুজুগি অন্যতম কারণ বলে মনে করেন বিক্রেতারা। আমার কাছে কেন ভালো লাগে, এটা আসলে নতুন আসছে, এই কারণে ভালো লাগতেছে। সবাই পড়তেছে আর নতুন ডিজাইন আসতেছে। এখন এগুলোই চলতেছে, নতুন গাউন টাইপ গাউন, তারপর স্কার্ট গুলা। যে কোনো সিরিয়াল দেখে সেই ড্রেসের নাম বলে, এটা দেন এটা দেন। আমরা একটা নাম বললো বলে আপনি তো মিথ্যাটা বলছেন, এইটা দেন। নিজের বন্ধু বা কাজিনদের তুলনায় আমার কাপড়টা কতটা ফ্যাশনেবল, কতটা চাকচিক্য, এই জন্যই ওরা ভারী গাউন বা সারারা এ ধরনের লং ফ্রকগুলো বেছে নিচ্ছে। সিনে জগতের অনুকরণে নিজেকে সাজানোর প্রবণতা এই প্রথম নয় বাংলাদেশে। শুধু বাংলাদেশে কেন, পুরো পৃথিবীতেই বদলে যাচ্ছে মেয়েদের ফ্যাশন। তবে সময়ের পরিক্রমায় কোনটি টিকবে, বৈচিত্র্য নাকি ঐতিহ্য? সময় এর উত্তর বলে দেবে। পারমিতা হিমা, সময় সংবাদ, ঢাকা। শেষ দিনের মতো ঈদে বরিশাল ঢাকা নৌ রুটে লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বুকিংয়ের স্লিপ জমা নেওয়া হচ্ছে। সকাল থেকে বরিশাল নগরীতে লঞ্চ এমভি সুন্দরবন ও সুরভি কাউন্টারে শেষ দিনের মতো বুকিং স্লিপ জমা নেওয়া হচ্ছে। এ সময় কাউন্টারের সামনে লাইনে দাঁড়িয়ে স্লিপ জমা দেন অগ্রিম টিকিট প্রত্যাশীরা। যাচাই বাছাই শেষে 17 থেকে 19 জুনের মধ্যে কেবিনের টিকিট দেয়া হবে যাত্রীদের। এছাড়া প্রতি বছরের মতো তৃতীয় শ্রেণীর টিকিট ভ্রমণের দিন লঞ্চেই পাওয়া যাবে। কালোবাজারি বন্ধের দাবি জানিয়েছেন যাত্রীরা। 23 তারিখের অগ্রিম টিকিটের জন্য যাতে একটা স্লিপ দিয়ে গেছি, যাতে আমি এই কর্তৃপক্ষ আমার স্লিপটা গ্রহণ করে এবং কালোবাজারি না হয়, সেটাই আমি আশা করি। ঈদে আমার ঢাকা থেকে লিলিল ট্রিপ আসবে বরিশালে, এই জন্য আমি একটা বুকিং স্লিপ জমা দিচ্ছি এখানে। আশা করি কর্তৃপক্ষ আমাকে বুকিং স্লিপটা দিবে। ঢাকা থেকে ছেলে এবং ছেলে বউ আসতেছে, আমার একটা কেবিনের দরকার এবং বুকিং দেওয়া হয়েছে। দুপুরের সময় আরো থাকছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে কাল নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। আপাতত সেমিফাইনালের সমীকরণ নিয়ে ভাবছে না টাইগাররা, বললেন তামিম ইকবাল। প্রচন্ড খরতাপে রাজশাহীর বরেন্দ্র অঞ্চল যেন কাঠ শুকনো হয়ে পড়েছে। অফুরান সুপেয় পানির প্রাচুর্যের উৎসগুলোতেও যেন মরুর হাহাকার। বরেন্দ্রর বাসিন্দাদের ওষ্ঠাগত জীবনে শীতল প্রশান্তির জন্য পানির সন্ধানে কাটছে অর্ধবেলা। 100 ফিট গভীরে নয়তো কয়েক মাইল হেঁটে চলছে সুপেয় পানির খোঁজ। বিশেষজ্ঞরা নিরাপদ ও টেকসই পানির উৎস নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন। হাবিবুর রহমান পাপুর তোলা ছবিতে রাকিবুল হাসানের প্রতিবেদন। বরেন্দ্রর শক্ত মাটিতে বিরামহীন এ পরিশ্রম খাবার পানির খোঁজে। 100 ফিটেরও বেশি নিচে পাইপ নামিয়েও পানি না পাওয়ায় বারবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তানোর মুন্ডুমালার বাসিন্দা আহমেদ। নিচে 105 ফিট যাওয়ার পরে পাথর, ওখানে বাদ দিয়ে আবার এখানে স্টার্ট করছে। সমুদ্র পৃষ্ঠ থেকে বরেন্দ্র অঞ্চলের উচ্চতা 40 মিটার পর্যন্ত, তাই পানির স্তর নিচে। সাথে বরেন্দ্রকে ঘিরে আশপাশের ছোট নদী ও খালবিল পানিশূন্য হয়ে পড়ায় সহজে মিলছে না সুপেয় পানির স্তর। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের গবেষকরা বলছেন, ডিপ টিউবওয়েল শ্যালো ডিপের অনবরত ভূগর্ভস্থ পানি উত্তোলনে 3 দশকে স্থানভেদে পানির স্তর নেমেছে 3 থেকে 4 মিটার পর্যন্ত। এতে পানি শূন্য হয়ে পড়েছে টিউবওয়েল ও অনেক ডিপ।
বরেন্দ্রভূমিতে আপনার ডিপেও প্রচুর সমস্যা, পাশে একটা ডিপ আছে, ডিপেও পানি ওঠে না। পানির বাগন মনে করো কাপড় দুপুর তো ধোয়ার কথা, গোসল হতো করতে পারে না। সকাল হলে পানির আমাকে চিনতে, তাতে দুনিয়ার কাজ থাকলো ঘুরে পানি কাঁচাই লাগবে, তাও পানি কখন পাই কখন পাই না। পরিস্থিতির উন্নয়নে আলাদা গুরুত্ব দিয়ে এক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রতিটি পাড়াতে কমপক্ষে 2-3টি সাবমার্সিবল পাম্প দরকার। তো সেই তুলনায় কিন্তু আসলে আমাদের বরাদ্দ নেই। তো এটা বরাদ্দ শুধু দ্বিগুণেই হবে না, আরো কয়েক গুণ বৃদ্ধি করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা অনুরোধ করব যেন আমাদের 3 নম্বর পাকড়ি ইউনিয়ন, গোদাগাড় অন্তর্গত 3 নম্বর পাকড়ি ইউনিয়নে এই বিষয়গুলো অবশ্যই যেন লক্ষ্য রাখেন। পানি সংকট নিরসনে জেলা পরিষদ উদ্যোগ নিলেও বিশেষজ্ঞরা বলছেন এ অঞ্চলে পরিকল্পিত পানি ব্যবস্থাপনা মাথায় রেখেই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে স্ব প্রকল্প গ্রহণ করা উচিত। নতুন বরাদ্দ 125টা অলরেডি টেন্ডার হয়ে গেছে, আরো 200 টেন্ডার হচ্ছে এবং আশা করি 2 থেকে 3 মাসের মধ্যে এগুলো টিউবওয়েল বসে যাবে এবং তখন হয়তো পানির সমস্যা অনেকটা সমাধান হয়ে যাবে। ভূগর্ভস্থ জলের উপর নির্ভরতা কমিয়ে এবং ভূপরিস্থিত জলাধার সৃষ্টি করে এবং সমন্বিতভাবে যদি আমরা পানির ব্যবহার করতে পারি, সুপেয় পানি এবং সেচ কার্যের যে পানি, এই দুইটা পানির নিশ্চয়তা আমরা দিতে পারি। রাজশাহী জেলার বরেন্দ্র এলাকার উপজেলা প্রশাসনগুলোর দেয়া তথ্য মতে এ অঞ্চলে প্রায় 5,500 টিউবওয়েল রয়েছে, যার মধ্যে নষ্ট হয়ে পড়েছে অর্ধেকের বেশি, আর অলস পড়ে থাকে 19টি ডিপ টিউবওয়েল। রাকিবুল হাসান, সময় সংবাদ, রাজশাহী। 3 দিন পর বরিশালে হাসপাতালে মায়ের কোল থেকে চুরি হওয়া নবজাতককে উদ্ধার করা হয়েছে। এ সময় এক দম্পতি সহ 3 জনকে গ্রেফতার করা হয়। বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জ থেকে নবজাতককে উদ্ধার করে র্যাব। পরে সকালে বরিশাল র্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে শিশুটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করে তারা। এদিকে বাচ্চাকে ফিরে পেয়ে আনন্দে আত্মহারা তার মা বাবা। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জন্ম নেয়ার একদিন পরই চুরি হয়ে যাওয়া একমাত্র ছেলে তাসকিনকে ফিরে পেয়ে স্বস্তি ফিরে এসেছে মা সালমা বেগমের। নারী ছেঁড়া ধনকে কাছে পেয়ে চোখে মুখে ফুটে উঠেছে প্রশান্তির ছায়া। আর তাসকিনের বাবা ছেলেকে ফিরে পেয়ে ভুলে গেছেন গত 3 দিনের উদ্বেগ উৎকণ্ঠার কথা। আমার বাচ্চা আমি সুস্থভাবে ভালোভাবে যেন আমি ফিরে পেয়েছি, এটি বড় আমার কাছে বড় আনন্দ। র্যাবের সদস্যরা আমার বাচ্চা আমার বুকে ফিরিয়ে দিচ্ছে, তাতে আমি সন্তুষ্ট। র্যাব 8-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আনোয়ারুজ্জামান জানান, শিশুটি চুরির অভিযোগ পাওয়ার পর থেকেই হাসপাতালে সালমা বেগমের পাশের বেড থেকে চলে যাওয়া এক রোগীকে সন্দেহ হয় তাদের। এরই সূত্র ধরে বুধবার গভীর রাতে নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালায় র্যাবের একটি দল। এ সময় একটি বাড়ি থেকে চুরি যাওয়া নবজাতককে উদ্ধার করে তারা। গ্রেফতার করা হয় এক দম্পতি সহ 3 জনকে। নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে উক্ত বাচ্চাকে উদ্ধার করতে সক্ষম হই এবং 2 জনকে গ্রেফতার করি। ডাক্তারকে দেখিয়েছি এবং তার চিকিৎসার জন্য র্যাবের পক্ষ থেকে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি। যে চুরি করেছিল তার মেয়ের জন্য, তার মেয়ের বাচ্চা হতো না। গত রোববার ভোরে বরিশাল শেরেবাংলা মেডিকেল থেকে ঘুমন্ত অবস্থায় মায়ের কোল থেকে চুরি করা হয় নবজাতক তাসকিনকে। সময় সংবাদ, বরিশাল। রাজধানীর বনানীতে দ্য রেইনট্রি হোটেলে 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের অভিযোগে করা মামলায় সাফাত আহমেদ সহ অভিযুক্ত 5 আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দিয়েছে পুলিশ। আজ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক ইসমতারা এমি। অভিযুক্ত 5 জন হলেন আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, তার বন্ধু সাদমান সাকিব, নাইম আশরাফ, সাফাতের গাড়ি চালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। গত 28 মার্চ বনানীর রেইনট্রি হোটেলে বন্ধু সাফাত আহমেদের জন্মদিনে যোগ দিতে গিয়ে তার বন্ধুদের যোগ সাজসে ধর্ষণের শিকার হন বলে অভিযোগ করেন 2 বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। পরে ওই 2 ছাত্রী 6 মে সন্ধ্যায় সাফাত সহ 5 জনের বিরুদ্ধে অভিযোগ এনে বনানী থানায় একটি মামলা করেন। ময়মনসিংহের মুক্তাগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 6 জন। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার বিজয়পুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নজরুল ও মানু পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে আজ সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে 8 জন আহত হন। আহতদের একজনকে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত বাকি 7 জনকে ময়মনসিংহ মেডিকেলে নেওয়া হলে সেখানে মাইজ উদ্দিন নামে আরও একজন মারা যান।
রাঙামাটির লংদুতে আদিবাসীদের উপর হামলাকারীরা যে দলেরই হোক না কেন তাদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস। সকালে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই দাবি জানান সংগঠনের নেতারা। এ সময় ক্ষতিগ্রস্তদের বসতবাড়ি পুনর্নির্মাণ সহ পর্যাপ্ত ক্ষতিপূরণের দাবি জানান তারা। এ সময় অসাম্প্রদায়িক দেশে এ ধরনের সাম্প্রদায়িক হামলার নিন্দা জানান এবং লংদুর আদিবাসীর পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতে সরকারের প্রতি আহ্বান জানান। অনতিবিলম্বে তাদের বাড়ি যেন তৈরি করে দেওয়া হয়। যে ক্ষয়ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণের যেন উদ্যোগ নেওয়া হয়। ঘটনার সাথে যারা যুক্ত তারা যেই হোক তাদেরকে আইনের আওতায় এনে তদন্ত করে খুঁজে বের করে আইনের আওতায় দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হোক। কাতারের প্রতি সমর্থন জানিয়ে সেখানকার সামরিক ঘাঁটিতে সেনা মোতায়েনের জন্য আইন অনুমোদন করেছে তুরস্কের পার্লামেন্ট। বুধবার 240 জন পার্লামেন্ট সদস্য সমর্থন পেয়ে আইনটি পাশ হয়। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনের সঙ্গে কাতারের তীব্র টানাপোড়েনের মধ্যেই দোহার প্রতি সমর্থন জানাতে এ বিলটি পাশ করল আঙ্কারা। এর আগে 2014 সালের কাতারে একটি সামরিক ঘাঁটি স্থাপনের জন্য চুক্তি সই করে আঙ্কারা ও দোহা। সেখানে প্রায় 3000 তুর্কি সেনা মোতায়েনের কথা রয়েছে। সন্ত্রাসবাদে মদদ দেওয়ার অভিযোগে গেল সোমবার কাতারের সঙ্গে সব ধরনের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেয় সৌদি আরব, মিশর, বাহরাইন, আরব আমিরাত, ইয়েমেন, লিবিয়া ও মালদ্বীপ সহ বেশ কয়েকটি দেশ। তবে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের অভিযোগ অস্বীকার করে আসছে দোহা। চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল নয়, বাংলাদেশের চোখ নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ জয়ের দিকে। দেশে এবং দেশের বাইরে নিউজিল্যান্ডকে হারানোর অভিজ্ঞতা থাকায় কার্ডিফেও তা অসম্ভব নয় বলে মনে করেন ওপেনার তামিম ইকবাল। আর অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি না পাওয়ার কোনো আক্ষেপ নেই বলেও জানান তিনি, বরং দলের জন্য অবদান রাখতে পেরেই খুশি তামিম। কার্ডিফ থেকে সুমন সরকারের ক্যামেরায় সাজিদ মুস্তাহিদের রিপোর্ট। বৃষ্টির শহর লন্ডন ছেড়ে কার্ডিফে বাংলাদেশ দল। ওয়েলসের রাজধানীতে আপাতত বৃষ্টি না ভোগালেও মেঘ আর রোদের আনাগোনা হরহামেশাই। পাশেই সমুদ্র বলে বাতাসের তেজটাও কম না। তবে এর মাঝে অনুশীলনে হাসি ঠাট্টায় মত্ত সাকিব তামিমরা। দেখে বোঝার উপায় নেই পরের ম্যাচটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের বাঁচা মরার লড়াই। প্রতিপক্ষ নিউজিল্যান্ড বলে তাদের হালকাভাবে নিচ্ছে না মাশরাফির দল, তা নিশ্চিত করলেন এবারের আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রান করা তামিম। তবে টাইগারদের কিছুটা হলো আত্মবিশ্বাস দিচ্ছে দেশে ও দেশের বাইরে ব্ল্যাক ক্যাপদের হারানোর স্মৃতি। যদিও সেই স্মৃতি পুনরাবৃত্তির জন্য সতীর্থদের করণীয়টাও মনে করিয়ে দিলেন এই ড্যাশিং ওপেনার। আই এম শিওর আমরা যদি টিম হিসাবে খেলতে পারি নেক্সট ম্যাচটা আমাদের অবশ্যই একটা বড় চান্স আছে, বিকজ এই টিম এমন একটা টিমের সাথে খেলা আমাদের যে টিমটারে আমরা দেশের মাটিতেও বিদেশের মাটিতেও দুটো জায়গায় হারিয়েছি, আর আমরা খুব কনফিডেন্ট ওদের সাথে খেলতে। নো ডাউট ওরা খুব স্ট্রং টিম, খুব ভালো টিম, বাট আমাদের ওদের সাথে কম্পিট করতে হলে আমাদের আরো অনেক ভালো ক্রিকেট খেলতে হবে। ইংল্যান্ড বরাবরই তামিমের জন্য লাকি গ্রাউন্ড। 2010 সালে টেস্টে ব্যাক টু ব্যাক সেঞ্চুরি পেয়েছিলেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে ইংল্যান্ডের পর তামিমের সুযোগ ছিল অজিদের বিপক্ষেও সেঞ্চুরি তুলে নেয়ার। সেটা না হলেও আফসোস নেই এতটুকু, বরং দলের জন্য যে কোনো মাধ্যমে অবদান রাখাটাকে দেখছেন বড় করে। হয় নাই এটা নিয়ে আর আসলে এত আফসোস করে লাভ নেই। যে জিনিসটা আমি বলেছি যে ধরেন আমি এরকম অনেক সময় আসছে যে সময় আমি ধরেন উইকেটটা থ্রো করে দিয়েছি, এই সিচুয়েশনে 80-90 করে। আর অ্যাকচুয়ালি যেভাবে আমি আউট হয়েছি এটা আসলে আমার কন্ট্রোলে করার কিছু ছিল না। মানে আমি হয়তো বা থ্রু আউট দ্য ইনিংস ওই শট খেলেছি, বাট আই ওয়াজ বিট আনলাকি, ওটা টপ এজ হয়ে গেল। বাট দেন अगेन মানে একটা যে জিনিস হলো যে টিমের জন্য কন্ট্রিবিউট করতে পেরেতে আমি খুশি, বাট এটা যদি উইনিং কোর্সে হয় তাহলে ওটার ফিলিংসটাই অন্যরকম। 12 বছর আগে কার্ডিফে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্মৃতি থেকেও প্রেরণা খুঁজছেন তামিম। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা বাংলাদেশকে জিততেই হবে, তবে তার আগে কোনো চাপ নিচ্ছে না টিম বাংলাদেশ। সাকিব তামিমরা নির্ভর, হয়তোবা এই টনে কি নিউজিল্যান্ডের বিপক্ষে এনে দিতে পারে কাঙ্ক্ষিত ফলাফল। কার্ডিফ থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েলস। দুপুরের সময় এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আর একবার। ব্রিটেনে চলছে আগাম নির্বাচনের ভোট গ্রহণ, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। অভিবাসন বান্ধব লেবার পার্টিকে এগিয়ে রাখছেন প্রবাসী বাংলাদেশিরা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বকশীবাজারের আদালতে বেগম জিয়ার হাজিরা। সময় মঞ্জুর করে আত্মপক্ষ সমর্থনের নতুন তারিখ 15 জুন। বিনা নোটিশে রাজউকের উচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে মদুদ আহমদের রিট। গুলশানের বাড়ি সিলগালা। রাজধানীর বনানীতে 2 ছাত্রী ধর্ষণ মামলায় 5 আসামির বিরুদ্ধে আদালতে পুলিশের চার্জশিট। এবং বরিশালে হাসপাতালে ঘুমন্ত মায়ের পাশ থেকে চুরি যাওয়া নবজাতক 3 দিন পর নারায়ণগঞ্জ থেকে উদ্ধার। এক দম্পতি সহ 3 জন গ্রেফতার। এই ছিল দুপুরের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।